আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা। দেখো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমরা এই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও। জলদি করো, ঠিক আছে? আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। হুম, আচ্ছা, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস নাম্বার 2, ঠিক আছে? আমরা বেসিক ক্লাস জেনারেলের আজকে আমাদের 2 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে একদম সম্পূর্ণ টোটালি বেসিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অ্যাকাউন্টিং এর ওই বেসিকটা কিভাবে কাজে লাগে এবং বেসিকটা দিয়ে যে আমরা কিভাবে অ্যাকাউন্টিং বইটা কমপ্লিট করব সেই ব্যাপারে আজকে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সবাই একটু জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, আর তোমাদেরকে আমি একটু বলে রাখি কথাটা। প্রথম ক্লাসে তো আমি অনেক কথাই বলছি। তো তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এবং যে ক্লাসগুলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে এবং ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে হবে, যে যে ক্লাসগুলো ফেসবুক পেজে ফ্রি হচ্ছে সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এক একটা প্লে লিস্ট করে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের তোমাদের প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে তোমাদের এই চ্যাপ্টারে যে দরকার, যে ধরনের পিডিএফ দরকার, সব পিডিএফ গুলো তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, ঠিক আছে? তো ইতিমধ্যে তোমাদের একটা ক্লাস যে হয়েছে সেই ক্লাসটা কিন্তু আমরা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং প্রথম আমরা ক্লাস নিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের মাঝখানে বন্ধ ছিল স্টুডিও চেঞ্জ করার কারণে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যে পেড যে কোর্সের যে বিষয়গুলো হচ্ছে পেড কোর্সে তোমাদের এই মাসে কিছু সাবজেক্ট ভর্তি নিচ্ছি, পরবর্তী মাসে কিছু সাবজেক্ট ভর্তি, আমরা দুইটা মাস মিলাইয়া তোমাদের সাবজেক্টগুলো ভর্তি নিচ্ছি। তো অনেকেই ভর্তি হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদের এই মাসে যে সাবজেক্টগুলো শুরু হবে আগামী মাসে 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে গেলে তোমরা ওই পেড কোর্সের লাইভ ক্লাসগুলো শুরু থেকে করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা পেড কোর্সের ব্যাপারে তোমরা ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো দেখবা এবং আমাদের বিভিন্ন স্যাররা কালকে থেকে ক্লাস দিবে, তাদের সাথে মিল করে তোমরা আরো বিভিন্ন স্যারদের ক্লাস পারফরমেন্স দেখে তোমরা ভর্তির সিদ্ধান্ত নিতে পারবা। আচ্ছা, ওকে, তাহলে তোমরা সবাই একটু রেডি লিখে দাও। আমি আজকে আমাদের আলোচনা আমরা শুরু করে দিচ্ছি। সবাই একটু রেডি লিখে দাও। আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। ওকে, আচ্ছা। তো প্রথম ক্লাসে আমরা সম্পূর্ণ বেসিকগুলো আমরা শিখেছিলাম যে আসলে আমরা জানি যে হিসাব সমীকরণের টোটালি 6টা উপাদান থাকে। 6টা উপাদানের কোন উপাদানটা কি রকম ভাবে আমরা চিনবো, অনেকে আর্টস থেকে সায়েন্স থেকে আসছে। তো প্রত্যেকের জন্য আমি চিত্রভিত্তিক ভাবে আমি তোমাদেরকে এই ব্যাপারটা একদম সুন্দর করে বুঝিয়ে বলছি
আশা করি তোমাদের ওই বেসিক গুলো মনে আছে। তারপর আমি তোমাদেরকে একটু কথা আজকে বলে দিচ্ছি যে আমরা যদি কোনো আমরা জানি যে আমাদের 6টা উপাদান থাকে। 6টা উপাদানের মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদের সম্পদ, ঠিক আছে, সম্পদ। 2 নম্বর ধর হচ্ছে আমরা খরচ, আমরা ধরলাম আর কি খরচ। 3 নম্বর ধর হচ্ছে আমাদের কি উত্তোলন। আচ্ছা, এখন আমাদের এই 3টা উপাদান যদি এর নরমালি এদের ব্যালেন্স থাকে হচ্ছে ডেবিট, যদি এর পরিমাণ বাড়ে তাহলে ডেবিট হয়, আর যদি এদের পরিমাণ কমে তাহলে কি হয় ক্রেডিট হয়। আমরা জানি সম্পদ, খরচ, উত্তোলন নরমালি এদের ব্যালেন্স ডেবিট থাকে, বাড়লে ক্রেডিট কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এই হচ্ছে আমাদের একটা, বুঝছো? এরপরে আমরা আরো বাকি আমাদের আরো 3টা উপাদান বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের ধরো 4 নাম্বার আয়, তারপর হচ্ছে কি 5 নাম্বার ধর হচ্ছে দায়, তারপর হচ্ছে ধর 6 মূলধন, ঠিক আছে, 6 হচ্ছে কি মূলধন। তো এই 3টা উপাদান হচ্ছে আমাদের নরমালি কি হয় ক্রেডিট হয়, এদের পরিমাণ যদি বাড়ে ক্রেডিট হয় আর কমলে হচ্ছে ডেবিট হয়। মনে রাখতে হবে এই ব্যাপারটা কখনোই ভুল করা যাবে না, সেকেন্ডে আনসার দিতে হবে। এটা আমি তোমাদেরকে সবসময় গত ক্লাসে আমি বলে দিচ্ছি, আজকে বলে দিলাম যে এই ব্যাপারটা তোমরা কখনোই কি একবারেই কি করতে পারবো না, যে এটা কোনোভাবে বলা যাবে না, এটা সেকেন্ডে আনসার দিতে হবে। যদি আমি হঠাৎ করে বলি যে সম্পদ বাড়লে কি দায় বাড়লে কি, তোমাদের একদম ক্লিয়ার ভাবে বলতে হবে, এবং কোনটা সম্পদ, কোনটা খরচ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা মূলধন, এটা তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। ওকে, তো এই পর্যন্ত আমি মনে করি তোমাদের আর কোনো সমস্যা নাই। এখন আমরা ইনশাল্লাহ আজকে অঙ্ক করব, অঙ্ক করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা একদম অ্যাকাউন্টিং সম্পূর্ণ বইটা আমরা বেসিকের মাধ্যমে শেষ করব। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে প্রথম প্রশ্ন, ধরো কোনো একজন লোক আমার এখানে কাজ করত, এখন ধরো আমি তার বেতন এখনো দেই নাই, তাহলে সেটা কি বেতন বা বকেয়া বেতন বলা হয়। হ্যাঁ, বকেয়া বেতন, বকেয়া বেতন। এখন তোমাদের মতে এই বকেয়া বেতনটা আমার কাছে, ধরো আমি প্রাতিষ্ঠানিকভাবে আমরা হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে আমাদের, এখন আমাদের কাছে কোনো একটা লোক, কোনো একটা কর্মচারী কাজ করতো, তাকে এখন আমরা টাকা দিই নাই বা বেতন দিই নাই। এখন ধরো সেই বাবদ আমাদের কাছে সে ধরো 10,000 টাকা পাওনা, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের 6টা উপাদানের মধ্যে কোনটা? এটা কি তোমার খরচ, নাকি আয়, নাকি ব্যয়, নাকি দায়, নাকি মূলধন? বলো তো দেখি এটা কোনটা, বলো এটা আমাদের কি? আচ্ছা, জাহিদুল বলছে হচ্ছে দায়, তারপরে অভিজিৎ দত্ত বলছে দায়। ওকে, তারপরে তোমার ফাহাদুল ইসলাম বলছে দায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে যখন কোনো তৃতীয় পক্ষ কোনো কিছু টাকা পাবে, সেটা আমাদের জন্য কি দায় হবে। তাহলে এই বকেয়া বেতন 10,000 টাকা, এটা আমাদের জন্য কি দায়। তা মোটামুটি তোমরা চিনো। এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা আরো চিনবো। কারিমা বলছে, তারপরে সানজিদা বলছে, ফারজানা বলছে, আফরোজা বলছে, অন্তরা দাস বলছে দায়। সবাই তাহলে মোটামুটি ক্লিয়ার, সুন্দর করে বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, তো আমরা চলো একটা অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আরো ভালো করে চিনি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কিভাবে আমরা অঙ্ক করব, আমরা সায়েন্স থেকে আসছি না আর্টস থেকে আসছি না কমার্স থেকে আসছি, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কথা হচ্ছে আমরা যে বেসিকটা অর্জন করেছি, সেই বেসিক অর্জনের মাধ্যমে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা এবং সম্পূর্ণ অ্যাকাউন্টিং বইটা আমরা কিভাবে শেষ করব, সেই লক্ষ্যে আমরা আজকে থেকে অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে দেখবা। ওকে, এখন আমরা কিন্তু জানি যে আমাদের প্রতিষ্ঠানে বেসিক্যালি একটা প্রতিষ্ঠান যখন চালু হয়, সেই প্রতিষ্ঠানে কিছু লেনদেন সংগঠিত হয়। সেই প্রতিষ্ঠানে কি হয়, কিছু লেনদেন সংগঠিত হয়। এখন আমি তোমাদের শর্ট করে বলে দেই যে অনেক কিছু আছে যে লেনদেন, আবার অনেক কিছু আছে লেনদেন না। তো এখন কোনটা লেনদেন কোনটা লেনদেন না, সেই বিষয়টা যদি তোমরা একটু ভালো করে বুঝতে চাও তাহলে খেয়াল করে দেখো। আমি তোমাদের এক কথায় বলে দিচ্ছি, যেহেতু এই 6টা উপাদান নিয়ে আমাদের কি হিসাব সমীকরণ বা হিসাব বিজ্ঞানের মূল ব্যাপার, তাহলে মনে রাখতে হবে যদি কোনো ঘটনার কারণে এই 6টা উপাদানের উপর প্রভাব পড়ে, ধরো কোনো একটা উপাদান বাড়লো অথবা কোনো একটা উপাদান কমলো, সাউন্ড করিস না, কোনো একটা উপাদান বাড়লো অথবা কোনো একটা উপাদান কমলো, তাহলে সেটা লেনদেন। তাহলে কি সেটা লেনদেন। যদি এই
হিসাব সমীকরণে যে 6টা উপাদান আছে, টোটালি কিন্তু হিসাব সমীকরণের উপাদান কিন্তু 5টা, নরমালি বলা হয় কি 5টা বলা হয়। কেন? কারণ ওই যে তোমার মূলধনকে আর হচ্ছে উত্তোলনকে একটা বলা হয়, আর তাহলে এই দুইটাকে যদি একটা বলা হয় আর বাকি থাকে 4টা, টোটাল হচ্ছে 5টা। তো নরমালি তোমার যদি এমসিকিউ আসে, তাহলে তোমরা তখন পরীক্ষা দিছো হিসাব হিসাব সমীকরণ উপাদান কয়টা, এটা কিন্তু 5টা। তো 5টা কেন? ওই যে মালিকের যে অংশটা উত্তোলনের মূলধন এটাকে একটা ধরা হয়, এই জন্য 5টা বলা হয়। আচ্ছা, তো আমি এখানে ভেঙে 6টা করছি, মানে যেন সুবিধা সুন্দর করে যেন বুঝাইতে পারি। আচ্ছা, এখন কথা হইলো যে যদি কোনো কারণে আমাদের ব্যবসায়ের অভ্যন্তরীণ ভাবে, ব্যবসায়ের মধ্যে, মানে ব্যবসায়ের রিলেটেড, ব্যবসা এরিয়ার মধ্যে, হ্যাঁ, যদি কোনো কারণে এই 6টা উপাদানের কোনো একটা উপাদান বাড়ে অথবা কোনো একটা উপাদান কমে, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। কি বলবো? লেনদেন বলবো। আর যদি মনে করো যে কোনো একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে আমাদের কোনো খরচ, আয়, ব্যয়, মূলধন কোনো কিছু বাড়েও নাই কমেও নাই, তাহলে সেটা লেনদেন না। তো নর্মালি আমি যদি বলি যে ধরো আমাদের প্রতিষ্ঠানের একজন কর্মচারী মারা গেছে, এটার কারণে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পদ, আয়, ব্যয়, খরচ কোনো কিছু কিন্তু কি হয় নাই, মানে পরিবর্তন হয় না, সেই জন্য এটা লেনদেন না। ধরো আজকে আমি 10,000 টাকা বেতন একজন লোক নিয়োগ করছি, আমি বলছি যে তোমাকে 10,000 টাকা দিব, মাস শেষ হলে তুমি এখন কাজ শুরু করো। ওকে নিয়োগ করার কারণে কিন্তু আমাদের কোনো লেনদেন হয় নাই। তাহলে এই ধরনের যে ঘটনাগুলা আমাদের এই যে সমীকরণে যে উপাদানগুলো আছে, উপাদানের উপর যদি প্রভাব ফেলতে পারে তাহলে সেটা লেনদেন, আর যদি প্রভাব না ফেলতে পারে সেই ঘটনা আমাদের লেনদেন না। আর যেটা লেনদেন সেটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান, আমাদের কাজ। আর যেটা লেনদেন না সেটাকে আমরা লেনদেন না বলে এটা আর কোনো কাজ নেই। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমরা, আচ্ছা, তাহলে আমরা এখন একটা অঙ্ক সমাধান করব, একটু খেয়াল করে দেখো। তো প্রথম তোমরা একটু দেখাই তোমাদেরকে, আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে জাবেদা করব। কারণ জাবেদা কেন করব? জাবেদা হচ্ছে জার্নাল করলে আমাদের যে বেসিকটা সেটা অনেক বেশি স্ট্রং হবে। জার্নাল করলে আমাদের যে বেসিকটা আছে সেটা অনেক বেশি স্ট্রং হবে। আমি কিন্তু চাইলে তোমাদেরকে আরো অন্য চ্যাপ্টার করাতে পারতাম, কিন্তু তোমরা এই জার্নালের মাধ্যমে তোমাদের যে বেসিকটা যে পরিমাণ স্ট্রং হবে, সেটা অন্য চ্যাপ্টার করাইলে সেই পরিমাণ স্ট্রং হবে না এবং তোমাদের কাছে কঠিন মনে হবে। তো কিভাবে একটা সিঁড়ির মতো করে ধাপে 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 তোমাদের নলেজটা ইনক্রিজ হবে এবং কিভাবে তোমরা সহজে বুঝবা, সেই সিস্টেম অনুসারে আমি তোমাদেরকে পড়ায় নিয়ে যাব। একটা সময় দেখবা তুমি সব চ্যাপ্টারই পানির মতো সহজভাবে পারো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দেখো, আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে নরমালি কিছু লেনদেন হবে, সেই লেনদেন থেকে আমাদের হচ্ছে হিসাব শুরু। তো আমরা প্রথমে সেই লেনদেন গুলার জাবেদা করব। ঠিক আছে? তো দেখো এখানে কি লিখছে, এক নাম্বার, এটা হচ্ছে তোমাদের 11 প্লাস একাডেমি 22, মানে হচ্ছে তোমাদের আমি যে শীটটা দিয়েছি সেই শীটের মধ্যে এটা হচ্ছে 22 নাম্বার অঙ্ক। এবং তোমরা যারা কমার্স পাবলিকেশনের বই কিনবা, কমার্স পাবলিকেশনের বইও দেখবা যে এই C22 অথবা 23 এই অঙ্কটা পাইবা, মানে কমার্স পাবলিকেশনের বই পাইবা। এবং যারা অন্য বইও কিনছো, যারা অন্য বই কিনে ফেলো, অনেক কলেজের রেফারেন্সে কিনে ফেলো, সেখানেও তোমরা গিয়া এই ধরনের অঙ্কগুলো পাইবা, কারণ এগুলো হচ্ছে তোমাদের 2004 সালে এটা অঙ্কটা আসছে। বুঝছো? মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই অঙ্কটা আমাদের শীটে আছে এবং আমরা শীট অনুসারে তোমাদেরকে এইচডব্লিউ বা হোমওয়ার্ক দিব। বুঝতে পারছো? এরপরে হচ্ছে তোমাদের ওই যদি তোমাদের বইয়ে তোমরা মিল করে পাও, আমার শীটের সাথে মিল করে তোমরা সমাধান করে নিবা। তবে অ্যাকচুয়ালি এই শীটটা করা হয়েছে কমার্স পাবলিকেশন বই থেকে। তোমরা কমার্স পাবলিকেশন বইটা কিনলে একদম হুবহু অঙ্কগুলা তোমরা পেয়ে যাবা, এতে কোনো ধরনের তোমাদের ভোগান্তি আসবে না। ওকে, তো দেখো প্রথমে কি লিখছে, তোমরা কিন্তু বাংলাতে জাবেদা করছো, আগে কিন্তু ইংলিশে করো নাই, এখন আমরা ইংলিশে এটা করাবো, একটু খেয়াল করো। The following transaction are obtained from the books of Mr. Prime. Mr. Prime হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনারের নাম অথবা মালিকের নাম। এখানে ফ্রম দা ফলোইং ট্রানজেকশন, নিচে যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে, ফলোইং হচ্ছে নিচে, আর ট্রানজেকশন হচ্ছে কি তোমাদের লেনদেন। তো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সহজ করে বুঝাবো, বাংলার থেকে সহ, এবং হচ্ছে তোমাদের মিনিং কিন্তু আমি দিয়ে দিছি। ফ্রম দা বুকস অফ মিস্টার প্রাইম, তো মিস্টার প্রাইমের বইয়ে এই লেনদেন গুলা কি হয়েছে, সংগঠিত হয়েছে ফর দা মান্থ অফ জুলাই 2004, মানে জুলাই মাসে 2004 সালে জুলাই মাসে তার এই লেনদেন গুলো সংগঠিত হয়েছে। এখন এই লেনদেন গুলা থেকে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে জার্নাল করা।
এই লেনদেনগুলো থেকে তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু আমাদের কাজ কি জার্নাল করা, জার্নালের মাধ্যমে আমাদের যে বেসিকটা আমরা অর্জন করেছি সেই বেসিকটাকে স্ট্রং করে তোলা, এটা হচ্ছে আমাদের কাজ। তো চলো এখানে প্রথম দেখো কি লেনদেন বলছে, প্রথম লেনদেনটা কি দেখো, 1 তারিখ বলছে দ্য প্রাইম ইনভেস্টমেন্ট ইন ক্যাশ 2 লাখ টাকা। সে 2 লাখ টাকা প্রাইম, প্রাইম হচ্ছে কি ব্যক্তি, মানে যে প্রতিষ্ঠানের মালিক, ওই মালিকে ইনভেস্টেড ক্যাশ, মালিকে ইনভেস্ট মানে বিনিয়োগ করছে ক্যাশ টাকা তার বিজনেসে। সে তার ব্যক্তিগত টাকা ছিল 2 লাখ, সে ওই টাকা বিজনেসে বিনিয়োগ করছে। এন্ড ফার্নিচার 50,000 টাকা ইনটু দ্য বিজনেস, এবং সে 50,000 টাকার ফার্নিচার ব্যবসায় বিনিয়োগ করছে। তো আমরা খেয়াল করতে হবে, মালিক যদি কোনো কিছু ব্যবসায় বিনিয়োগ করে সেটা কি বলতো দেখি, সবাই একটু কমেন্ট করো। মালিক যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে তাহলে সেটা কি? আচ্ছা, এখন এটা তোমাদের অধ্যায় 3 করাচ্ছি, 3 অধ্যায় গিয়ে তোমরা পাইবা। এটা কত অধ্যায় করাচ্ছি এটা লেখা আছে এখানে, দেখো এই দেখো লেখা আছে চ্যাপ্টার 3 তে গিয়া তোমরা এই জার্নালের অপশনগুলো বা এই অঙ্কগুলো পাইবা। ওকে, আচ্ছা, তো আমরা জানি প্রতিষ্ঠানে যদি মালিক প্রতিষ্ঠানে কোনো কিছু বিনিয়োগ করে সেটা মূলধন হয়। আচ্ছা, এরপর দেখো এই প্রতিষ্ঠানে যদি আমরা এখন ক্যাশ টাকাটা বিনিয়োগ করি তাহলে ক্যাশ কি সম্পদ, এবং এই তোমার এই ফার্নিচারটাও কি 50,000 টাকা ফার্নিচারটাও কি আমাদের জন্য সম্পদ। তাহলে প্রতিষ্ঠানে কিন্তু মালিক 2 লাখ টাকা ক্যাশ এবং 50,000 টাকা ফার্নিচার বিনিয়োগ করছে। তো চলো আমরা এখন এটা জাবেদার মাধ্যমে অঙ্কটা করি, দেখো সুন্দর করে তোমাদেরকে আমি বুঝাই। আচ্ছা, এখন জাবেদার কিন্তু তোমাদের গড় বানাইতে হইব, সে গড় একটু আমি দেখাই দেই। ওকে, তো জাবেদার গড় তোমরা এইভাবে বানাইতে হইব। একটা হচ্ছে তোমাদের প্রথমত ডেট দিবা, ডেট, ঠিক আছে, জাবেদার গড় বানিয়ে জাবেদা করতে হবে ডেট, তারপর হচ্ছে ডিটেলস, ঠিক আছে, তারপর হচ্ছে রেফারেন্স দিতে হবে, তারপর হচ্ছে কি ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, একটু লিখে দিচ্ছি, অনেকে আছে জাবেদার গড় জানো না। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা, এই জন্য লাগবে জেনারেল জার্নাল, জেনারেল জার্নাল, ঠিক আছে। এখানে হচ্ছে ডেট, এখানে হচ্ছে ডিটেলস, ডিটেলস দিতে পারবা, পার্টিকুলার দিতে পারবা, অনেক কিছু দেওয়া যায়। এখানে হচ্ছে তোমাদের রেফারেন্স, এটা হচ্ছে তোমাদের ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, ঠিক আছে। তো নর্মালি যখন তোমাকে কোনো জাবেদা করতে বলবে, ধরো এরকম কিছু লেনদেন দিচ্ছে, লেনদেন থেকে যদি বলে জাবেদা গুলা করো অথবা জার্নাল প্রস্তুত করো, ঠিক আছে, ইংলিশে জাবেদা, ইংলিশ হচ্ছে জার্নাল, প্রস্তুত করো, সেক্ষেত্রে তোমার এইভাবে ঘর বানাতে হবে, ডেট, ডিটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। লেখার পরে তোমাকে জাবেদা করতে হবে। তাহলে অঙ্কটা কত সালের? 2004 সালের, প্রথমে 2004 দিবা। ওকে, এরপরে তুমি এখানে 1 তারিখ দেখো, তো ভালো করে খেয়াল করে দেখো একটু, তোমরা যারা পারো, আমি জানি যারা সায়েন্স বা আর্টস থেকে আসছে তাদের জন্য একটু ব্যাপারটা হচ্ছে। আর একজন বলছো যে স্যার এই অঙ্কটা নতুন একটা অঙ্ক করালে ভালো হয়, তো নতুন অঙ্ক করলে একটু জটিল আসবে। প্রথম ক্লাসে আমি জটিল অঙ্ক করাতে চাই না, কারণ এখানে তোমাদের একজনের কথা চিন্তা করে আমি পড়াই না। তোমাদের এখানে মানে অনেক স্টুডেন্টস আছে কমার্সের হয়েও সে অনেক কম বুঝে, তার ক্ষেত্রে এটা ভালো হবে। আবার যারা আর্টস বা সায়েন্স থেকে আসছে তাদের জন্য আমি একটু প্রথম ক্লাসটা একটু সহজ অঙ্ক দিয়ে করাই। আচ্ছা, তো দেখো প্রাইম ইনভেস্টেড ক্যাশ ইন 2 লাখ টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা আমার প্রশ্নের আনসার দিবা যে প্রাইম সে ব্যবসায়ের মালিক, সে যে ব্যবসায় 2 লাখ টাকা বিনিয়োগ করছে, ব্যবসায় সে 2 লাখ টাকা বিনিয়োগ করছে নগদ টাকা ক্যাশ, বিনিয়োগ করার কারণে আমাদের বিজনেসের মধ্যে নগদ টাকা বাড়ছে নাকি কমছে বলো তো দেখি, নগদ টাকা বাড়ছে নাকি কমছে? আগে একটু কমেন্ট করো যে বিনিয়োগ যে করছে সে, এই জন্য কি আমাদের নগদ টাকা বাড়ছে নাকি কমছে? বলো, নগদ টাকা কি বাড়ছে নাকি কমছে? প্রত্যেকে একটু কমেন্ট করো দেখি কে কে বুঝতেছো, আমাদের নগদ টাকা কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বাড়ছে, কারণ নগদ টাকা ব্যবসায়, নগদ টাকা মালিকে দেওয়া মানে কি ব্যবসায় নগদ টাকা বাড়ছে। তাহলে আমরা কিন্তু জানি নগদ টাকা কি, নগদ টাকা কি আমরা জানি, বাংলাতে বলতেছি আমরা জানি যে সম্পদ। তাহলে আমাদের প্রতিষ্ঠানে যদি সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সেজন্য আমরা লিখব হচ্ছে কি, এখানে আমাদের কত তারিখ? জুলাই 1, তাহলে এখানে হচ্ছে জুলাই 1। যেহেতু আমরা মালিকের যেহেতু 2 লাখ টাকা বিনিয়োগ করছে, আমাদের সম্পদ বাড়ছে,
এই জন্য আমাদের ক্যাশ সম্পদে কোন সম্পদ বাড়ছে, কোন সম্পদ আমাদের প্রতিষ্ঠানে বাড়ছে, ক্যাশ বাড়ছে, মানে নগদ টাকা বাড়ছে। তো নগদ টাকা যদি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে 2 লাখ টাকা বাড়ে, তাহলে আমাদের ক্যাশ সম্পদ বাড়লে ডেবিট হবে, ক্যাশ সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট। এই জন্য ক্যাশ কি ডেবিট। তুমি চাইলে এখানে লিখতে পারো ক্যাশ ডেবিট। কত বাড়ছে? 2 লাখ টাকা, 2 লাখ টাকা ডেবিট। এই যে ডেবিটের করে লিখবো 2 লাখ টাকা। ঠিক আছে, আবার বলতেছি, প্রাইম, মিস্টার প্রাইম ইনভেস্ট ক্যাশ, সে বিনিয়োগ করেছে 2 লাখ টাকা নগদ, এন্ড ফার্নিচার 50,000 টাকা ইনটু দা বিজনেস, সে বিনিয়োগ করেছে 2 লাখ টাকা নগদ এবং হচ্ছে 50,000 টাকার ফার্নিচার ইনটু দা বিজনেস, ব্যবসার মধ্যে। আচ্ছা, এখন সে যে ব্যবসার মধ্যে 2 লাখ টাকা নগদে দিল, ব্যবসার মধ্যে 2 লাখ টাকা বাড়ছে। আর আমরা জানি টাকা কি, নগদ টাকাটা কি, এটা হচ্ছে একটা সম্পদ। কেমনে? ওই যে নগদ টাকা দিয়ে আমাদের বর্তমানে আমরা সুবিধা নিতে পারবো, ভবিষ্যতে আমরা কি সুবিধা নিতে পারবো, এই জন্য একটা সম্পদ। আসলে নগদ টাকা বাড়লে যে ডেবিট হয় এরকম কোনো রুলস নাই, এই ওয়ার্ল্ডে এরকম কোনো রুলস নাই। কেউ বলতে পারবো না যে নগদ টাকা বাড়লে ডেবিট হয়, নগদ টাকা কমলে ক্রেডিট হয়। ঠিক আছে, রুলস শুধুমাত্র কয়টা? রুলস শুধুমাত্র একটাই, যে সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে নগদ টাকা কোনটা? নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ। কেন? কারণ আমরা জানি নগদ টাকা এটা এমন একটা উপাদান, যে উপাদান থেকে আমরা বর্তমানে সুবিধা পাবো, আমাদের কাছে থাকলে আমরা এটা যদি রেখে দেয় ভবিষ্যতে আমরা সুবিধা পাবো। সেই জন্য আমাদের হিসাব হচ্ছে এই 6টার মধ্যে করতে হবে। তুমি যদি বলো না নগদ টাকা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এটাও অ্যাকচুয়ালি তোমার রুলস না, এটা তোমার জন্য ভুল হবে। কারণ নগদ টাকা বাড়লে ডেবিট কমলে ডেবিট কেন? কারণ সে সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এই জন্য নগদ টাকা দিতে সম্পদ, এই জন্য নগদ টাকা বাড়লে ডেবিট কমলে ডেবিট। তো মূলত আমরা নগদ প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা করে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট না বলে আমরা অলওয়েজ বলে রাখবো যে নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সেই জন্য নগদ টাকা বাড়ছে, ডেবিট হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রতিষ্ঠানে যেহেতু 2 লাখ টাকা মালিকে দিছে, 2 লাখ টাকা মালিকে দেওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানে 2 লাখ টাকা বাড়ছে, সেই জন্য আমাদের 2 লাখ টাকা ডেবিট। পাশাপাশি ফার্নিচার দিছে 50,000 টাকা। এখন সে ফার্নিচার যে 50,000 টাকা দিছে, এই ফার্নিচারটা আসলে 6টা উপাদানের মধ্যে কোনটা? একটু আমাকে কমেন্ট করে বলো তো, যে ফার্নিচার কি সম্পদ নাকি দায় নাকি আয় নাকি খরচ? বলো, একটু বলো দেখি। বলো, এই ফার্নিচারটা কি? ফার্নিচার কি নগদ টাকা? এই ফার্নিচার কি বলতো, সম্পদ নাকি আয় নাকি ব্যয়? আচ্ছা, সম্পদ। তাহলে যেহেতু ফার্নিচার সম্পদ মালিককে দিছে, তাহলে ফার্নিচার সম্পদ বাড়লে ডেবিট হবে, তাহলে আমাদের ফার্নিচার প্রতিষ্ঠানে বাড়ছে, এই জন্য ফার্নিচার হচ্ছে আমাদের ডেবিট হবে। কারণ কেন? কারণ ফার্নিচারের সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হবে। কত টাকা দিছে? 50,000 টাকা দিছে। ওকে, এখন খেয়াল করো, নগদ টাকাও দিছে মালিকে, ফার্নিচার দিছে মালিকে, তাহলে ব্যবসায়ী কিন্তু মালিকে 2.5 লক্ষ টাকার জিনিস দিছে। একটা হচ্ছে ক্যাশ টাকা দিছে 50, আর 50,000 টাকা দিছে সে ফার্নিচার। তাহলে টোটালি সে কত টাকার জিনিস, কত টাকার জিনিস সে ব্যবসায় দিল? 2.5 লাখ টাকার জিনিস। আমরা কিন্তু জানি নর্মালি যদি মালিক ব্যবসায় কোনো কিছু দেয় সেটা হচ্ছে মূলধন। মালিক কোনো কিছু ব্যবসায় দিলে কি হয়? মূলধন দেয়, মূলধন হয়। তাহলে সে যে এই 2.5 লাখ টাকার জিনিস ব্যবসায় বিনিয়োগ করছে, অবশ্যই ব্যবসায়ের মূলধন বাড়ছে। আর মূলধন বাড়লে কি হয়? সবাই একটু কমেন্ট করো, মূলধন বাড়লে কি হয় বলো, সবাই একটু কমেন্ট করো, মূলধন বাড়লে কি হয়? সবাই একটু কমেন্ট করো তো দেখি, মূলধন বাড়লে কি হয় বলো। মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেই জন্য মূলধন ইংলিশ কি? ক্যাপিটাল। এখানে লেখা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা? দুইটা টোটালি 2,50,000 টাকা। কেন 2,50,000 টাকা হয়েছে? কারণ আমাদের প্রতিষ্ঠানে মালিক যা দেয় তাই হচ্ছে মূলধন। যেহেতু দুইটাই মালিকে দিচ্ছে, দুইটা মূলধন, দুইটা মিলে আমাদের প্রতিষ্ঠানে আরেকটা মূলধন বাড়ছে, সেজন্য ক্যাপিটাল ক্রেডিট 2.5 লাখ টাকা। ঠিক আছে, এরপরে তোমরা এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দিয়ে এখানে ক্লোজ করে দিবা। তো ব্যাখ্যাটা আমি আজকের ক্লাসে কথা বলবো না, কারণ ব্যাখ্যাটা হচ্ছে আমরা আগে আমাদের এই বেসিকটাকে আমরা প্রয়োগ করতেছি, তারপরে ব্যাখ্যাটা হচ্ছে কি জাস্ট এটাকে তুমি বলে দিবা যে মালিক কর্তৃক কি করা হয়েছে, নগদ হচ্ছে 2 লাখ টাকা দিচ্ছে, ফার্নিচার হচ্ছে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তো এখানে তুমি লিখতে পারো টু রেকর্ড মিস্টার প্রাইম ইনভেস্ট ইন নগদ এত এন্ড ফার্নিচার এত, মানে এটা ইংলিশে লিখে দিতে হবে, মানে নর্মাল যে ঘটনা হয়েছে সেই ঘটনাকে ইংলিশে লিখে দিতে হবে। তো এটা আমরা ব্যাখ্যা ইনশাল্লাহ পরের ক্লাস থেকে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই দিব। আচ্ছা, তো দেখো
ওকে, তাহলে তোমরা সবাই জুলাই 1 ক্লিয়ার লিখে দাও। লেখো জুলাই 1 ক্লিয়ার। সবাই একটু জুলাই 1 ক্লিয়ার লিখে দাও। গুড, সবাই জুলাই 1 ক্লিয়ার। আচ্ছা, তা আমি প্রথমে ঘর বানাই দিচ্ছি, বুঝছো? তো তোমাদের পরবর্তী ক্লাসে আমি ঘর বানাই দিব না, কারণ আমি ঘর করতে সময় লাগবে, এই জন্য আমি ঘর করবো না। আমি সরাসরি তোমাদের কিভাবে করে দিব। আচ্ছা, এরপরে দেখো আমাদের কত তারিখ। যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে আসছো তোমরা কি বুঝতে পারতেছো? বুঝতে পারলে বলো, যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো। ওকে, 5 তারিখ দেখো, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 30,000 টাকা এন্ড অন অ্যাকাউন্ট 20,000 টাকা। ঠিক আছে, পারচেজ অফিস সাপ্লাইজ। আচ্ছা স্যার, অফিস সাপ্লাইজ কি? শোনো, অফিস সাপ্লাইজ গুলা কি বুঝতে পারছো? এই যে দেখো, এটা হচ্ছে তোমার, এটা অফিস সাপ্লাইজ, এটা ঠিক আছে, এটা অফিস সাপ্লাইজ। ধরো আমি এটা, তারপর হচ্ছে তোমার ধরো এটা ধরতে পারো, তারপর হচ্ছে তোমার স্টেপলার, তারপর হচ্ছে পিন আপ মেশিন, পাঞ্চ মেশিন, এই ধরনের যে সম্পদগুলা এগুলাকে বলা হয় অফিস সাপ্লাইজ। আচ্ছা, এখন তোমার প্রয়োজন আছে ব্যবসা পরিচালনা করতে গেলে এই ধরনের জিনিস তোমার লাগে, তো তুমি কি করছো? পারচেজ অফিস সাপ্লাইজ 30,000 টাকা ক্যাশ। এখানে পারচেজ অফিস সাপ্লাইজ মানে কি? পারচেজ মানে হচ্ছে ক্রয় করা, অফিস সাপ্লাইজ মানে কি? অফিস সাপ্লাইজ কিনছে। ফর ক্যাশ নগদে 30,000 টাকা এন্ড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি, মনে রাখতে হবে অন অ্যাকাউন্ট মানে কি? বাকি। অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে। তো প্রথম ক্লাসগুলোতে কিন্তু একটু সময় বেশি লাগবে, ভালো করে বুঝাবো, এই জন্য সময় বেশি লাগবে। একটা মিনিট একটা সেকেন্ড তোমার কাজে লাগবে। এর পরবর্তীতে চ্যাপ্টারে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো খুবই কম সময়ের মধ্যে করতে পারবে, কারণ তোমার এখন হচ্ছে তুমি বেসিক গুলো শিখতেছো। আচ্ছা, তাহলে তোমার প্রতিষ্ঠানে সাপ্লাইজ দরকার, তুমি সাপ্লাইজ কিনছো নগদে 30,000 টাকা এবং বাকিতে কত? 50,000 টাকা। তার মানে তুমি খেয়াল করে দেখো তোমার প্রতিষ্ঠানে কি আসতেছে কি যাচ্ছে। দেখো, সাপ্লাইজ হচ্ছে তোমার জন্য সম্পদ, তুমি বাকিতে কিনছো কত? নগদে কিনছো কত? 30,000। ঠিক আছে, বাকিতে কিনছো 20,000। তাহলে টোটালি তুমি 50,000 টাকার সাপ্লাইজ কিনছো। এখন তুমি যে 50,000 টাকার সাপ্লাইজ কিনছো, হ্যাঁ, তুমি বাকিতে কিনো আর নগদে কিনো, তোমার প্রতিষ্ঠানে 50,000 টাকার সাপ্লাইজ চলে আসছে, তোমার প্রতিষ্ঠানে 50,000 টাকার সাপ্লাইজ আসছে। এখন সাপ্লাইজ কি? সম্পদ। কেন সম্পদ? কারণ স্টেপলার, পিন এগুলো আমাদের প্রতিষ্ঠানে যতদিন থাকবে আমরা একটা সুবিধা নিতে পারবো। তাহলে এই যে সাপ্লাইজ বাবদ 50,000 টাকার সাপ্লাইজ যে আমরা প্রতিষ্ঠানে চলে আসছে, আমাদের সম্পদ বাবদ বেড়ে গেছে 50,000 টাকার সাপ্লাইজ। তাহলে সম্পদ বাড়লে কি হয়? ডিবিট হয়। সম্পদ বাড়লে কি হয়? ডিবিট হয়। এখন আমাদের কোন সম্পদটা বাড়ছে? 5 তারিখ। কোন সম্পদ? সাপ্লাইজ সম্পদটা বাড়ছে। আচ্ছা, আমি একটু বক্স ছাড়া লিখবো, বক্স টক্স আমি ইউজ করবো না, এখন তোমরা বক্স করে লিখে নিও। আচ্ছা, তাহলে 5 তারিখ, তাহলে আমাদের সাপ্লাইজ কি হয়েছে? প্রতিষ্ঠানে আসছে। তাহলে সাপ্লাইজ আমাদের যদি হয় তাহলে আমরা লিখবো হচ্ছে কি? সাপ্লাইজ, সাপ্লাইজ ডেবিট। আমাদের সম্পদ বাড়ছে। কত টাকার সম্পদ বাড়ছে? আমরা টোটালি 50,000 টাকা নিয়েছি, 30 নগদে, বাকি হচ্ছে কত? 20,000। টোটালি আমরা 50,000 টাকার সাপ্লাইজ কিনছি, সাপ্লাইজ ডেবিট। এখন কত হচ্ছে, তুমি যে সাপ্লাইজ কিনছো নগদ টাকায়, নগদ টাকা কি কমছে নাকি বাড়ছে বলো তো দেখি? তুমি যে নগদ টাকা দিয়া 30,000 টাকা যে নগদ দিছো সাপ্লাইজ কিনতে গিয়া, তোমার কি নগদ টাকা কমছে নাকি বাড়ছে বলো? প্রত্যেকে বলো। প্রত্যেকে বলো তো দেখি, যে নগদ টাকা কি কমছে নাকি বাড়ছে? ওকে, যারা সায়েন্স থেকে বুঝতেছো বলবা যে স্যার আমি সায়েন্সের, আমি বুঝতেছি। যারা আর্টস থেকে বুঝতেছো বলবা আমি আর্টসের, আমি বুঝতেছি। তাহলে আমি বলবো, বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের পড়াটা প্রপারলি তোমরা বুঝতে পারতেছো, আমি বুঝাতে পারতেছি। না হলে আমাকে আরো শ্রম দিতে হবে। আচ্ছা, ওকে, তাহলে কমছে। এখন কথা হচ্ছে, যদি আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা, নগদ টাকা কমে যায়, নগদ টাকা তো সম্পদ, নগদ টাকা কি সম্পদ না? যদি সম্পদ কমে যায় কি হবে? ক্রেডিট হবে। কেন? আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট, সেজন্য আমরা লিখবো হচ্ছে ক্যাশ, ক্যাশ ক্রেডিট। আমাদের নগদ টাকা কত গেছে? আমরা কিন্তু নগদে 30,000 টাকা দিছি, যেহেতু 30,000 টাকা নগদে দিছি, আমাদের নগদ 30,000 টাকা কমবে, এই জন্য নগদ টাকা হচ্ছে ক্রেডিট। মনে রাখতে হবে, আমরা যদি ডেবিটটা এখান থেকে লিখি আর ক্রেডিটের ব্যালেন্স গুলো একটু এখান থেকে, মানে একটু গ্যাপ দিয়ে লিখবো। মনে রাখতে হবে, ডেবিটটা যদি আমরা এখান থেকে লিখি, ক্রেডিটটা এই পাশ থেকে লিখবো। মানে মনে রাখবো, যতগুলো ডেবিট হবে এইভাবে লিখবো, আর ক্রেডিট গুলো একটু গ্যাপ দিয়ে লিখবো। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তাহলে আমাদের কি? সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। দেখো, এখনো কিন্তু আমাদের ডেবিট এবং ক্রেডিট পক্ষ মিলে নাই। আমরা একটু যদি দূরে লিখি 30,000,
30,000। ওকে, দেখো আমাদের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ মিলে না, আমাদের ডেবিট পক্ষ হচ্ছে 50, ক্রেডিট পক্ষ 30,000, কিন্তু আমাদের আরো একটা হিসাব তো রয়ে গেছে, আমরা শেষ করবো আগে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আরো বাকিতে 20,000 টাকা কিনছি। এখন আমরা যে বাকিতে 20,000 টাকা সাপ্লাইজ কিনলাম, ধরো তোমার একটা প্রতিষ্ঠানে তোমার সাপ্লাইজ দরকার 50,000 টাকা সাপ্লাইজ দরকার। এখন তুমি বলছো যে স্যার, সরি, যে ভাই আমার তো 50,000 টাকা সাপ্লাইজ দরকার, আমার কাছে তো পুরো 50,000 টাকা নাই, তো আমার কাছে নগদ 30,000 টাকা আছে, 30,000 টাকা নেন আর 20,000 টাকা আমি পরে দিব। এখন এই যে তুমি 20,000 টাকা সাপ্লাইজ তোমার প্রতিষ্ঠানে চলে আসছে সম্পদ, তুমি যে টাকাটা দাও নাই, তোমার কাছে যে লোকটা 20,000 টাকা পায়, এটা তোমার জন্য কি আয় নাকি দায়? বলো তো দেখি, আয় নাকি দায় বলো? এই যে 20,000 টাকা যে তোমার কাছে পাবে, এটা কি আয় নাকি দায়? আব্দুল মুক্তাদির সানসিয়ার, বুঝতে পারছো না? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে, আমাদের কিন্তু সময় যাবে, অনেক সময় যাবে, আমরা সময় নিয়ে কিন্তু বুঝবো, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। এখন তুমি বুঝছো যে এটা দায়, হ্যাঁ স্যার, আমি একজন লোকের কাছ থেকে 20,000 টাকার বাকিতে আনছি, 30,000 টাকা নগদ আনছি, এখন 20,000 টাকা তো সে আমার কাছে পাবে, আমার এটা আমি দায় বুঝছি। এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, এই যে তুমি 20,000 টাকা বললা হ্যাঁ দায়, এখন তুমি 20,000 টাকা যে কিনে আনলা, 20,000 টাকার পণ্য যে তুমি বাকিতে কিনে আনছো, এর জন্য কি তোমার দায় বাড়ছে নাকি কমছে বলো তো দেখি? দায় কি বাড়ছে নাকি দায় কমছে বলো দেখি? যে দায়ের পরিমাণ কি তোমার বাড়লো, তোমার কি দায়ের পরিমাণ বাড়লো নাকি কমলো, সেটা একটু বলো দেখি। সবাই কিন্তু ভালো বুঝতেছো, সবাই কিন্তু দায় বলছো। হ্যাঁ, সাব্বির, তারপর হচ্ছে লিমন, আফরোজা, তারপর হচ্ছে আরশি, রিমি, খালেদ বিন সাহাব, তারপর জান্নাতুল নাইমা আছে, তারপর হচ্ছে রাবি শামীম, হ্যাঁ, তারপর হচ্ছে ইব্রাহিম আসো, সানজিদা আসো, তাসপিয়া, জান্নাতুল, তারপর হচ্ছে ফাতেমা, আফরোজ আছে, সবাই বলতেছে যে স্যার হ্যাঁ দায়। এখন আমার কথা হচ্ছে আমি তো শুধু দায় হলে হবে না, আমাকে হচ্ছে বুঝতে হবে যে দায়টা কি কমছে নাকি বাড়ছে, তাহলে আমি ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবো, বুঝছো? ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতেছি দায়টা বাড়ছে। কিভাবে বাড়লো স্যার? ওই যে এই ব্যক্তি আমার কাছে আগে ধরো নর্মালি ধরো সে আমার কাছে কোনো টাকা পাইতো না, এখন সে 20,000 টাকা পাইবে, তার মানে কি আমার দায়ের পরিমাণ, দেনার পরিমাণ বাড়ছে। কি বাড়ছে? দায়ের পরিমাণ বাড়ছে। এবং তাহলে আমরা এটা কি নাম দিব? আমরা কি এখানে লিখবো, আমরা কি এখানে লিখবো যে দায় ক্রেডিট? আমরা কি এখানে লিখবো দায় ক্রেডিট লিখবো? না, আমরা কখনোই দায় লিখবো না, আমরা লিখতে হবে যে দায়ের উপাদানটা কি। তাহলে দায়ের উপাদানটা কি এখানে খেয়াল করো, দায়। এখন আমরা জানি যে যদি আমাদের কাছে কোনো একটা ব্যক্তি টাকা পাওনা থাকে, সেটাকে আমরা কি বলি? আমরা বলি পাওনাদার। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি আমাদের কাছে টাকা পাওনা থাকে, আমরা কি বলি? এটাকে বলি পাওনাদার। এই পাওনাদারকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল। কি বলি আমরা? অ্যাকাউন্টস পেয়াবল। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়াবল বলি। তার মানে আমাদের পাওনাদার বাবদ দায় বাড়ছে, দায় বলে কি হয়? ক্রেডিট হয়। তার মানে আমাদের পাওনাদার হিসাব ক্রেডিট হবে, কিন্তু আমরা এখন ইংলিশ ভার্সনে আসছি, সেই জন্য আমরা কি লিখবো? অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। আর এই অ্যাকাউন্টস পেয়াবল আমরা লিখবো হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল কি ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। তাহলে দেখো তোমার ডেবিট পক্ষে হচ্ছে 50, সরি ডেবিট ক্রেডিট পক্ষে 50, ডেবিট পক্ষে 50। সবাই একটু লেখো 5 নাম্বার ক্লিয়ার, সবাই লেখো 5 নাম্বার ক্লিয়ার। সবাই একটু 5 নাম্বার ক্লিয়ার লেখো। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারতেছো, এটাই অনেক কিছু, কারণ তোমরা বুঝতে পারলে, আমি শ্রম দিলে কষ্ট করলো কোনো সমস্যা নেই। সবাই একটু 5 নাম্বার ক্লিয়ার লিখে নাও। গুড, সবাই ক্লিয়ার, তাহলে কারো কোনো সমস্যা নাই। এভাবে আমাদের একটা একটা করে আমরা শিখবো, আমরা সময় নিয়ে শিখবো, কিন্তু আমরা কখনো ভুল শিখবো না। ঠিক আছে, আমরা কি করব? আমরা সময় নিয়ে শিখবো, আমরা ভুল শিখবো না। ওকে, এরপর হচ্ছে আমরা যাব পরবর্তী, দেখো 15 নাম্বার, ভালো করে খেয়াল করবা, 15 নাম্বার ভালো করে খেয়াল করবা। দেখো 15 নাম্বার কি লিখছে, কি বলছে দেখো, রিসিভ ক্যাশ। রিসিভ ক্যাশ মানে হচ্ছে আমি টাকা পেয়েছি, রিসিভ মানে কি পাওয়া, ক্যাশ নগদ টাকা 1 লাখ। ফর সার্ভিস রেন্ডার, সার্ভিস রেন্ডার হচ্ছে সেবা প্রদান করে, কি করে? সেবা
প্রদান করে। তোমরা ইংলিশ নিয়ে বই পাও, ইংলিশটা একদম ইজি, ইংলিশ নিয়ে বই পাওয়ার কিছু নাই, ইংলিশটা কি ইজি, ঠিক আছে। সেবা প্রদান করে। খেয়াল করো, আমি বাংলাটা বলতেছি। রিসিভ ক্যাশ, আমি ক্যাশ টাকা পেয়েছি, নগদ টাকা পেয়েছি, টাকা 1 লাখ টাকা। ফর সার্ভিস রেন্ডার মানে সেবা দিয়ে। ধরো এটা কোন প্রতিষ্ঠান? একটা সেবা প্রতিষ্ঠান। সেবা প্রতিষ্ঠান মানে ধরো 11+ একাডেমি, তোমাদেরকে আমি কোর্সের মাধ্যমে আমরা যে টাকাটা আর্ন করি সেটা হচ্ছে আমাদের সেবা দেওয়ার মাধ্যমে আমরা টাকাটা আর্ন করি। এখন ধরো প্রতিষ্ঠানটা তোমারই, তুমি কোনো একটা ব্যক্তিকে কোনো একটা সেবা দিচ্ছ। এখন সেবা তো অনেক ধরনের হইতে পারে, হয়তো তুমি তাকে কি করছো, তোমার তার প্রতিষ্ঠানের একটা হিসাব নিকাশ করে দিছো, সেই জন্য তোমাকে 1 লাখ টাকা দিচ্ছে। অথবা তুমি ওই প্রতিষ্ঠানের মানে যে যে তোমাকে টাকা দিছে, হ্যাঁ, তুমি তার 5-6টা কম্পিউটার ঠিক করে দিছো, যার বিল আসছে 1 লাখ টাকা। আচ্ছা, তো মূল কথা হচ্ছে সেবা দেওয়ার মাধ্যমে তুমি 1 লাখ টাকা কি করছো, পাইছো। এখন আমি প্রথম কথা হইতাছে, আমি তো 1 লাখ টাকা পাইছি, আমার প্রতিষ্ঠানে কিন্তু সম্পদ বাড়ছে, নগদ টাকা কি সম্পদ। তাহলে 15 তারিখ আমি এখানে লিখে ফেলতেছি একটু, তাহলে ভালো বুঝবা। তাহলে আমার প্রতিষ্ঠানে কি 1 লাখ টাকা আসছে, এটা তো কোনো সন্দেহ নাই যে আমাদের টাকা হচ্ছে সম্পদ, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ আসছে। সম্পদ আমাদের প্রতিষ্ঠানে আসা মানে কি সম্পদের পরিমাণ বাড়ছে। সম্পদ বলে কি হয়, ডেবিট হয়। এই জন্য আমরা যাবতীয় কি লিখবো, ক্যাশ ডেবিট। কি লিখবো, ক্যাশ ডেবিট। কত টাকা আসছে আমাদের, 1 লাখ টাকা আসছে, সেজন্য আমাদের ক্যাশ ডেবিট 1 লাখ টাকা। ক্যাশ ডেবিট কত, 1 লাখ টাকা। এখন কত হচ্ছে, তাহলে লেনদেনটা দুটো পক্ষ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট পক্ষ থাকে, মানে উভয় পক্ষ থাকতে হবে। এখন খেয়াল করো, আমি যে সেবা দিয়ে টাকাটা পাইলাম, এটা কি আমার আয় নাকি ব্যয় বলো তো দেখি। আমি সেবা দিয়ে, আমি একজন মানুষকে সেবা দিলাম, সেই জন্য আমি টাকা পাইলাম, এটা কি আমার আয় হয়েছে, হ্যাঁ, নাকি ব্যয় হয়েছে বলো দেখি, সবাই বলো, আমার আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে। শামীম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অভিজিৎ, মনে হয় আমার আগের ইয়ারের ক্লাসগুলো করে ফেলছো, সেই জন্য তুমি অ্যাডভান্সে চলে গেছো কিছুটা, অনেকটাই ভালো বুঝো দেখি। আচ্ছা, এখন আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ আয় হয়েছে। এখন আয়টা কি বাড়ছে নাকি কমছে? অবভিয়াসলি আমাদের আয়টা বাড়ছে, যেহেতু আমরা সেবা দিয়ে 1 লাখ টাকা পেয়েছি, আমাদের আয় বাড়ছে। আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমাদের নগদ টাকার সম্পদ বাড়ছে, সে নগদান হিসাব ডেবিট, মানে বাংলাতে হচ্ছে ক্যাশ ডেবিট। আর যেহেতু আমরা আয় করার মাধ্যমে আমরা টাকাটা পেয়েছি, সেজন্য আমাদের কি সেবা আয়, সেবা দিয়ে টাকা পাইছি, সেজন্য সেবা আয় ক্রেডিট। সেজন্য কি সেবা আয় ক্রেডিট। আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। কি আয় দিছে, আমরা কি আয় করছি, সেবা আয়। তাহলে সেবা আয় ক্রেডিট, এটাকে ইংলিশে লেখা হয় সার্ভিস রেভিনিউ। কি লেখা হয়, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা, 1 লাখ টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হলো, ক্যাশ ডেবিট 1 লাখ টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1 লাখ টাকা, যার বাংলা অর্থ হচ্ছে নগদান হিসাব ডেবিট 1 লাখ টাকা, সেবা হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। আমাদের সম্পদ বাড়ছে 1 লাখ টাকা, আমাদের আয় বাড়ছে 1 লাখ টাকা। আশা করি সবাই 15 নম্বরটা বুঝতে পেরেছো। সবাই একটু 15 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। একটা একটা করে আস্তে আস্তে কেন বোঝাচ্ছি, কারণ তোমাদের প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা ব্যাপার যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। কারণ তোমরা কখনো যেন এটা ফিল না হয় যে আমরা সায়েন্স থেকে আসছি বুঝি না, আর্টস থেকে আসছি বুঝি না, এরকম যেন তোমাদের মনে না হয়। ঠিক আছে, এরকম যেন তোমাদের মনে না হয়। ওকে ওকে, গুড। তাহলে আমরা চলে যাবো পরবর্তী ক্লাসে। দেখো এরপর দেখো 22 নাম্বার, পেড অফিস রেন্ট। শোনো, পেড মানে হচ্ছে পরিশোধ, অফিস রেন্ট মানে হচ্ছে কি, মানে অফিস রেন্ট মানে অফিস ভাড়া। অফিস কি ভাড়া, অফিস ভাড়া। শোনো, অফিস হচ্ছে অফিস, আর রেন্ট হচ্ছে কি ভাড়া। শোনো, আমি তো নর্মালি একটা অফিস নিছি, তো এই অফিসে তো আমার একটা রেন্ট আছে, ভাড়া আছে। তো আমি ধরো আমার প্রতিষ্ঠান চালানোকালীন আমার এখন 1 মাস শেষ হয়েছে, আমি ভাড়া দিছি। তাহলে কি হলো এখানে, পেড অফিস রেন্ট 20,000 টাকা ফর দ্য মান্থ। ধরো আমার এই মাসের জন্য আমরা 20,000 টাকা অফিস ভাড়া দিচ্ছি। এখন এই অফিস ভাড়া যে আমি দিলাম 20,000 টাকা, এটা কি আমার প্রতিষ্ঠানের জন্য আয় নাকি ব্যয় বলো তো দেখি। আমার প্রতিষ্ঠানের জন্য আয় নাকি ব্যয়? আমি যে 20,000 টাকা অফিস ভাড়া দিলাম, এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি আয় নাকি ব্যয়? অবশ্যই আমার প্রতিষ্ঠানের জন্য কি এটা খরচ,
অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য কি খরচ। তাহলে খেয়াল করে দেখো 22 নম্বর কি হবে, যেহেতু এটা আমার প্রতিষ্ঠানের জন্য খরচ, আমি 20,000 টাকা ভাড়া দেওয়া মানে কি আমার প্রতিষ্ঠানের একটা খরচ বাড়ছে। তুমি খেয়াল করে দেখো যে তোমার যদি এই মাসে একটা টিউশন ফি দাও অথবা কোনো একটা কাউকে তোমার নিজেকে চালানোর জন্য বা কোনো কিছু করার জন্য টাকা দাও, সেটা তোমার জন্য খরচ, মানে তোমার খরচটা কি বেড়ে গেল, খরচটা কি বেড়ে গেল। আচ্ছা, তো খরচ বাড়লে কি হয়, খরচ বাড়লে কি হয়, ডেবিট হয়। এই জন্য খরচের নাম কি রেন্ট, মানে ভাড়া। তখন লাগবে হচ্ছে কি রেন্ট, রেন্ট ভাড়া খরচ, রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স কে এক্সপেন্স হতো খরচ, ঠিক আছে, এক্সপেন্স। তাহলে রেন্ট এক্সপেন্স কি ডেবিট, আমার ভাড়া খরচ বাড়ছে এই জন্য ভাড়া খরচ ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট কত টাকা, 20,000 টাকা, ঠিক আছে, ডেবিট। এবং এই পাশাপাশি আমি যে টাকাটা পরিশোধ করছি আমার প্রতিষ্ঠান থেকে 20,000 টাকা নগদে চলে গেছে। নগদ টাকা চলে গেলে কি হয়, সম্পদ, নগদ হচ্ছে কি সম্পদ, চলে গেলে ক্রেডিট হয়, তাহলে কমে গেলে ক্রেডিট হয়, তাহলে আমার কি ক্যাশ টাকা হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। তাহলে নগদ টাকা এই আমার ভাড়া খরচ বাড়ছে, রেন্ট এক্সপেন্স ডেবিট 20,000, আমার নগদ সম্পদ নামে চলে গেছে, নগদ হচ্ছে কি ক্রেডিট। আচ্ছা, তাহলে সবাই 22 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, এখন আমি কিন্তু চাইলে এই 5টা জাবেদা 1 2 3 4 5 6 7টা জাবেদা, এই 7টা জাবেদা কিন্তু আমি চাইলে তোমাদের 10-15 মিনিটে করাইতে পারতাম, কিন্তু 10-15 মিনিট করাইলে তুমি কিছুই বুঝতে হলে না। তোমার কাজ হচ্ছে তোমাকে যা পড়তে হবে বুঝে পড়তে হবে। আচ্ছা, 24 নাম্বার, ঠিক আছে, 24 নাম্বার খেয়াল করো, 24টা একটু খেয়াল করো। ইন্স্যুরেন্স পেড, ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি বীমা, ইন্স্যুরেন্স মানে কি বীমা, ঠিক আছে। ইন অ্যাডভান্স, অগ্রিম, অ্যাডভান্স মানে কি অগ্রিম। একটু ভালো করে মনোযোগ দিবা, বুঝবা। দেখো আমরা যখন ব্যবসা করি আমাদেরকে বীমা করতে হয়। বীমা কেন, ওই যে বীমা হচ্ছে ক্ষতিপূরণের একটা চুক্তি। ধরো আমার একটা বিজনেস আছে, এই বিজনেসে আমার তোমার ঝুঁকি হইতে পারে, ধরো কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে। আমি চিন্তা করলাম কি যে আমার এত বড় একটা ব্যবসা, যদি কোনো ধরনের দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে তো আমি একা এত টাকা পয়সা সামাল দিতে পারবো না, এত রেন্ট টেন্ট দিতে পারবো না। তখন আমি চিন্তা করলাম একটা বীমা করবো। আচ্ছা, এখন আমি যে বীমা করলাম, আমাকে বীমা কোম্পানির সাথে আমার একটা চুক্তি হলো যে আপনারা আমার প্রতিষ্ঠান যদি ক্ষতি হয় সেই ক্ষতি অনুসারে তারা সবকিছু বিবেচনা করে দেখবে যে যে পরিমাণ টাকা ওদেরকে দেওয়া দরকার ওরা আমাদেরকে দিবে, মানে ক্ষতি যদি হয়। আর ক্ষতি না হওয়ার আগ পর্যন্ত আমাদের যে বীমা করব, এই বীমা বাবদ আমরা কি করব, ওই বীমা কোম্পানিকে একটা মান্থলি অথবা ইয়ারলি একটা টাকা আমরা তাদেরকে দিয়ে যাব। আমরা তাদেরকে মান্থলি অথবা ইয়ারলি যে টাকাটা দেয় সেটাকে বাংলাতে বলা হয় বীমা স্যালামি, ঠিক আছে, কি বীমা স্যালামি, ঠিক আছে। আর এই মান্থলি ইয়ারলি যে আমরা টাকাটা বীমা কোম্পানিকে দেই সেটা হচ্ছে আমাদের জন্য কি খরচ, সেটা আমাদের জন্য কি খরচ। তার মানে হচ্ছে বীমা সালামি হচ্ছে আমাদের জন্য কি খরচ। এখন এই খরচটা যদি আমরা অগ্রিম দেই সেটা আমাদের জন্য কি হবে, সম্পদ হবে। কিভাবে সম্পদ হবে আমি একটু কথা বুঝাই তোমাকে। ধরো তুমি নর্মালি একটা বাসা ভাড়া নিছো, এখন বাসা ভাড়া নিয়া তুমি প্রতি মাসে ধরো 10,000 টাকা বাসা ভাড়া দিবা, বাড়ি উল্লেখ বলছো যে আন্টি আমি প্রতি মাসে 10,000 টাকা ভাড়া দিব। এখন তুমি হঠাৎ করে বলাচ্ছে আন্টি 1 বছরের ভাড়া তো 1,20,000 টাকা আসে, আপনাকে আমি একসাথে 1,20,000 টাকা দিয়ে দিব। এখন তুমি খেয়াল করো, তুমি কিন্তু সুবিধাটা কিন্তু এখন তুমি নাও নাই, নাও নাই মানে কি তুমি তো 1 বছর পুরো থাকতে পারবা, 1 বছর থাকার আগে তুমি তাকে টাকাটা অ্যাডভান্স দিচ্ছ। তার মানে খরচের টাকাটা যখন তুমি অগ্রিম দিয়ে দিবা তার মানে তুমি ওই লোকের কাছে বা ওই ব্যক্তির কাছে তোমার একটা সুবিধা থাকবে। আর আমরা যখন কোনো একটা সুবিধা থাকবে অথবা বুক করব, এই সুবিধাটাই আমাদের জন্য কি সম্পদ। তাহলে আমরা যদি বাড়িওয়ালিকে 1 বছরের ভাড়া 1,20,000 টাকা দিয়ে দেই, তার মানে পুরো 1 বছর আমি এখানে থাকতে পারবো, সে আমাকে কখনোই তাড়াতে পারবে না, অথবা যদি সে তাড়ায় আমাকে সে টাকা ফেরত দিয়ে তাড়াতে হবে। তার মানে এটা হচ্ছে আমার একটা সুবিধা। তখন মনে রাখতে হবে যদি খরচের কোনো অগ্রিম টাকা আমরা যদি আগে দিয়ে রাখি সেটা আমাদের জন্য একটা সুবিধা, আমরা একটা সুবিধা বুক করব, আমাদের যতদিন পর্যন্ত সময় না পার হবে ততদিন পর্যন্ত আমরা একটা সুবিধা নিতে থাকবো। এই জন্য কোনো খরচ অগ্রিম দিলে সেটাকে আমরা কি বলি, সম্পদ বলি। সম্পদ কেন, সে সুবিধাকে সম্পদ বলা হয়। তাহলে খেয়াল করো আমরা যে অগ্রিম টাকা দিলাম, পেড ইন অ্যাডভান্স ইন্স্যুরেন্স, তাহলে কি আমরা এটাকে বলি অগ্রিম বীমা। কি বলি, অগ্রিম বীমা। এটাকে ইংলিশে বলা হয় প্রিপেড ইন্স্যুরেন্স। ইংলিশে কি বলা হয়, প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে আমরা যে অগ্রিম বীমাটা দিলাম বা প্রিপেড ইন্স্যুরেন্সটা দিলাম এটা আমাদের সম্পদ। সম্পদ বলে কি হবে, ডেবিট হবে। কত টাকা দিচ্ছি, 5,000 টাকা, সেজন্য আমাদের 5,000 টাকা কি হবে, ডেবিট হবে। এবং আমরা যে টাকাটা দিচ্ছি আমাদের নগদ টাকা কমে গেছে না, অবশ্যই নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদ টাকা যখন চলে যাবে, নগদ টাকা কমলে হচ্ছে ক্রেডিট,
আমাদের 5,000 টাকা ক্রেডিট। আশা করি 24 নম্বর বুঝতে পেরেছো। সবাই একটু 24 নম্বর ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 24 নম্বর ক্লিয়ার লিখে দাও। তাহলে এখানে যে তোমাদের ইংলিশটা বুঝতে সমস্যা হয় বলছো, আমি তো পুরোপুরি বুঝাচ্ছি যে প্রিপেড ইন্স্যুরেন্স পেড ইন অ্যাডভান্স, ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ইন অ্যাডভান্স অগ্রিম কত 5,000 টাকা। তাহলে এই যে আমি তোমাকে ধীরে ধীরে এক একটা করে পড়াবো, কালকে আজকে হয়তো আমি একটা অঙ্ক করছি, কালকে 2টা অঙ্ক করবো। এই যে আমি তোমাকে প্রত্যেকটা বলবো ইন্স্যুরেন্স হতো বীমা, পেড হতো পরিশোধ করা, অ্যাডভান্স হতো অগ্রিম, রেন্ট হতো ভাড়া, অফিস রেন্ট হতো অফিস ভাড়া, রিসিভ ক্যাশ আমি টাকা পেয়েছি, সার্ভিস রেন্ডার মানে সেবা প্রদান করা হয়েছে, ফার্নিচার আসবাবপত্র, তারপর হচ্ছে ইনভেস্ট মানে বিনিয়োগ। এই যে ব্যাপারগুলা তুমি যখন এগুলা কন্টিনিউয়াসলি আমার সাথে অঙ্ক করতে থাকবা, দেখবা যে তোমার 5টা 10টা ক্লাসের পরে এরকম ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ হয়ে যাবে, যেটা তোমাকে কখনোই বসে বসে মুখস্থ করার দরকার পড়বে না, মানে অঙ্ক করার সাথে সাথে তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, সবাই 24 নাম্বার তাহলে ক্লিয়ার না? ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা করব। আচ্ছা, এটা আর সহজ। দেখো, পেড স্যালারিজ, শোনো, পেড মানে পরিশোধ, স্যালারিজ মানে হচ্ছে বেতন। স্যালারিজ মানে কি? বেতন। 25,000 টাকা ফর দা মান্থ, মানে এই মাসের জন্য ধরো আমাদের প্রতিষ্ঠানে কর্মচারী আছে, এই মাসের জন্য কর্মচারীদেরকে আমরা 25,000 টাকার বেতন পরিশোধ করছি। কত টাকার বেতন পরিশোধ করছি? 25,000 টাকার বেতন আমরা কি করছি? পরিশোধ করছি। 25,000 টাকার বেতন যে আমরা পরিশোধ করছি, আমাদের কর্মচারীরা কাজ করে, আমরা যে তাদেরকে বেতন দিই, এটা আমাদের জন্য কি? খরচ। এটা আমাদের জন্য কি? খরচ। এখন আমরা যে বেতন পরিশোধ করছি, আমাদের জন্য কি? এই মাসে যে বেতন দিলাম, খরচটা আমাদের এই মাসে খরচটা কি বেড়ে গেল। খরচ বেড়ে যাওয়া কি? খরচ বাড়লে ডেবিট হয়। তাহলে পেড স্যালারি পরিশোধ করা হলো, স্যালারি সত্য বেতন, ঠিক আছে? স্যালারিজ মানে কি? বেতন। বেতন পরিশোধ করা হলো 25,000 টাকা ফর দা মান্থ, এই মাসের জন্য 25,000 টাকার বেতন পরিশোধ করা হলো। তাহলে আমরা যে কর্মচারীদেরকে আমরা রেখেছি, তাদেরকে বেতন দিতে হয়, এটা আমাদের জন্য খরচ। তাহলে খরচ আমরা যেহেতু এখন তাদেরকে দিয়ে দিছি, আমাদের প্রতিষ্ঠানে এই মাসে খরচ বেড়ে গেছে। তো খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। এই জন্য খরচ বাড়লে ডেবিট হবে। তাহলে 27 নাম্বার খরচের নাম কি? বেতন। তাহলে লিখবো স্যালারিজ কি? স্যালারিজ এক্সপেন্স মানে বেতন খরচ। স্যালারিজ এক্সপেন্স ডেবিট। কত টাকা দিছি? 25,000 টাকা। এখন আমরা 25,000 টাকাতে তাকে নগদ দিলাম, আমরা কর্মচারীদেরকে যে নগদ 25,000 টাকা দিলাম, আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ নামক যে সম্পদ, সেটা কিন্তু 25,000 টাকা চলে গেছে। তো সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিট হয়। জন্য ক্যাশ ক্রেডিট কত? 25,000 টাকা। ওকে, তাহলে আমরা এই 27 তারিখটা একটু ক্লিয়ার লিখে দেই। একটু 27 তারিখটা ক্লিয়ার লিখে দেই। সবাই একটু 27 তারিখটা ক্লিয়ার লিখে দেয়। সবাই একটু 27 তারিখটা ক্লিয়ার লিখে দেয়। বলো যে 27 তারিখ ক্লিয়ার। ওকে, গুড। তখন তোমরা যখন এই ক্লাসগুলা যারা সুন্দর করে দেখবা, যারা ভালো করে বুঝবা, এইভাবে তোমাদের করতে হবে। আচ্ছা, সানজিদা 27 তারিখটা বলছে নো ক্লিয়ার, তার মানে সে 27 তারিখটা বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি সানজিদাকে আবার একটু বুঝাই দিই, ঠিক আছে? যারা বুঝবা না আমাকে বলবা, আমি তোমাদেরকে বরং যতবার প্রয়োজন হয় আমি ততবার বুঝিয়ে দিব। আবার বলতেছি, দেখো 27 তারিখ, এটা কিন্তু সহজ একটা অঙ্ক। পেড স্যালারি বেতন পরিশোধ করা হলো 25,000 টাকা ফর দ্য মান্থ, মানে 25,000 টাকার স্যালারি এই মাসে আমরা কি করছি? পরিশোধ করছি। তো আমরা কর্মচারী যদি আমাদের প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিসের জন্য, প্রতিষ্ঠানের কাজের জন্য আমাদের কর্মচারী রাখতে হয়। এখন প্রতিষ্ঠান আমাদের ধরো যে প্রতিষ্ঠানে যে শ্রমিক আছে বা মানে কাজের লোক আছে, তাদের বেতন দিতে হয় প্রতি মাসে 25,000 টাকা। তাহলে এটা তো আমাদের ব্যবসার জন্য খরচ, এটা আমাদের জন্য ব্যবসার জন্য কি? খরচ। এখন আমাদের ব্যবসার জন্য এটা খরচ হইলো, এটা খরচ হয়েছে না? খরচ হয়েছে। আবার অনেকে বলতে পারে যে স্যার আমি তো টাকা দিয়ে দিছি, আমার খরচ কমছে। শোনো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি একটা কথা বলি, একটু ভালো করে মনোযোগ দিবা। ধরো তোমার ফ্যামিলিতে কারেন্ট বিল আসছে, এই মাসে ধরো 500 কারেন্ট বিল আসছে। এখন এই যে কারেন্ট বিল আসছে, কারেন্ট বিলটা তুমি দিবা। এখন তোমাদের ফ্যামিলির খরচের মধ্যে এই কারেন্ট বিলের খরচটা কি আসলে বাড়লো নাকি কমলো? অবশ্যই তোমাদের ফ্যামিলির খরচের খাতায় এই কারেন্ট বিল 500 টাকা বাবদ কি খরচটা বাড়ছে। তাহলে খরচ যখন বাড়বে তখন কি হবে? ডেবিট হবে। এই জন্য স্যালারিজ এক্সপেন্স মানে বেতন খরচ ডেবিট। কত? 25,000 টাকা। এবং তোমার এই প্রতিষ্ঠান থেকে কিন্তু 25,000 টাকা চলে গেছে। 25,000 টাকা চলে যাওয়া মানে কি? টাকা মানে কি? সম্পদ। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদ টাকা ক্রেডিট হচ্ছে কত?
25,000 টাকা। আশা করি যে যে বুঝতে পারে না ব্যাপারটা সে এখনো ক্লিয়ার, কারণ তার ফ্যামিলি ব্যাপার নিয়ে আমি একটু বুঝাই দিছি। দেখো, ওকে, তাহলে সবাই কিন্তু মোটামুটি ক্লিয়ার। গুড। তারপর আমরা চলে যাবো পরবর্তীটাই। দেখো কি লেখছে, লেখছে মিস্টার প্রাইম, প্রাইম হচ্ছে ব্যবসায়ের মালিক, মিস্টার প্রাইম উইথড্র মানে কি? উত্তোলন। উইথড্র মানে কি? উত্তোলন। মিস্টার প্রাইম উত্তোলন করেছে টাকা 10,000 টাকা ফর পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। আচ্ছা, মনে করো একজন একজন মানুষ তো অবশ্যই সে ব্যবসা দিতে পারে না? সে ব্যবসায় দিতে পারে। এখন তার যদি প্রয়োজন হয় সে ব্যবসা থেকে তো অবশ্যই টাকা নেবে, এটা নর্মাল ব্যাপার। তো এখানে বলছে মিস্টার প্রাইম উইথড্র, মিস্টার প্রাইম 10,000 টাকা উত্তোলন করেছে পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহার, তার ব্যক্তিগত কোনো কাজের জন্য সে 10,000 টাকা উত্তোলন করছে। কথা বুঝছো? এখন কথা হচ্ছে এই যে মিস্টার প্রাইম ব্যবসা থেকে যে উত্তোলন করলো, এই বিজনেসের মধ্যে তার উত্তোলনের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন এটা। আবার বলতেছি, মিস্টার প্রাইম তার নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য সে তার ব্যবসা থেকে কি করছে? 10,000 টাকা নিয়ে আসছে। তাহলে আমাদের বিজনেসের মধ্যে আমরা যদি চিন্তা করি, আমাদের তো হিসাব হচ্ছে বিজনেস, যদি আমাদের বিজনেস আমরা চিন্তা করি যে আমাদের বিজনেসের খাতায় তার উত্তোলনের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? আমার জাস্ট তোমাদের কাছে আমি এটা জানতে চাই। ঠিক আছে, তোমাদের কাছে আমি জাস্ট এটা জানতে চাই। তাহলে ফারজু বলতেছে যে বাড়ছে। আচ্ছা, ফারজানা এখন বলো তো, তুমি উত্তোলন বাড়লে কি হয়, ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? হ্যাঁ, এই যে সাব্বির হোসেন বলছে কমছে। এখানে ব্যাপারটা এটাই যে আমি টাকা নিয়ে আসছি, আমার উত্তোলনের পরিমাণ কমবে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে, ধরো তুমি এই প্রতিষ্ঠানের কর্মচারী, কি ধরো তুমি যে বলছো কমছে তারে বুঝাইতেছে সাব্বির। ধরো সাব্বির তুমি এই প্রতিষ্ঠানের কর্মচারী, এখন ধরো আমি এই প্রতিষ্ঠানের মালিক। আমি এসে বললাম সাব্বির, আমি তো একটা কাজে যেতেছি, তুমি আমার 10,000 টাকা দাও। তখন তুমি বললা যে স্যার ঠিক আছে 10,000 টাকা নিয়ে যান। এখন তুমি তো ব্যবসার হিসাবটা করবা, তুমি ব্যবসার হিসাব করতে যাবে। দেখো তো, তুমি চিন্তা করে দেখো তো যে তুমি যে ব্যবসা হিসাবটা এখন করতে যাবা, তুমি যদি চিন্তা করো যে স্যার এই মাসে কত টাকা নিল, কত টাকা উত্তোলন করলো, তখন দেখো তো যে উত্তোলনের পরিমাণে তুমি টাকাটাকে যোগ করবা নাকি বিয়োগ করবা? অবশ্যই উত্তোলনের পরিমাণে টাকাটা তুমি যোগ করবা। কেন? কারণ আমি টাকা নিয়ে আসছি, আমার প্রতিষ্ঠানের হিসাবে উত্তোলনের পরিমাণ বাড়ছে। তুমি টাকাটা যোগ করছো, স্যারের গত মাসে নিচে 10,000, এই মাসে নিচে 10,000, তাহলে তুমি যোগ করবে, হ্যাঁ স্যার তো 20,000 টাকা উত্তোলন করে ফেলছে। এই যে তোমার ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো যে তুমি তুমি তখন বলবো কি হ্যাঁ উত্তোলন তো স্যারের বেড়ে গেছে। তাহলে উত্তোলন বাড়লে কি হবে? উত্তোলন বাড়লে উত্তোলন ডেবিট হয়। আমরা জানি উত্তোলন বাড়লে কি হয়, ডেবিট হয়, আমরা এটা শিখে আসছি। এবং তুমি চিন্তা করো, স্যারে যে উত্তোলন করলো, উত্তোলন তো বাড়ছে, উত্তোলন ডেবিট। আমাদের প্রতিষ্ঠান থেকে তো 10,500 টাকা নিয়ে গেল, তখন কি আমার নগদান ক্রেডিট হবে? তখন নগদান কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 10,000 টাকা। এটাকে আমরা ইংলিশে লিখি যে উত্তোলনকে আমরা লিখি হচ্ছে ড্রয়িংস। উত্তোলনকে কি লিখি? ড্রয়িংস লিখি আমরা, ড্রয়িংস। ঠিক আছে, তাহলে ড্রয়িংস ডেবিট কত? 10,000 টাকা। এবং আমাদের ক্যাশ টাকা কমে গেছে, ক্যাশ কি? ক্রেডিট। কত? 10,000 টাকা। বুঝছো? তাহলে উত্তোলন বাড়লে ডেবিট হবে, নগদ টাকা কমলে সম্পদ কমলে ক্রেডিট হবে। তাহলে সবাই তোমরা প্রত্যেকে যদি অল ডান লিখে দাও, আমি মনে করবো যে তোমরা সবকিছু বুঝতে পেরেছো। এবং সাব্বির, তোমার প্রবলেমটাকে তুমি সলভ করতে পেরেছো কিনা একটু বলো। প্রত্যেকে অল ডান লিখে দাও। এবং শারমিন সুলতানও বলছে যে কমবে, তার মানে তোমার বোঝার মধ্যে একটু ভুল হয়েছে, আর সাব্বিরের বোঝার মধ্যে একটু ভুল হয়েছে। এখন আমি প্রত্যেকের কমেন্টে অল এই ডান লিখতে চাই। প্রত্যেকে অল ডান লিখে দিলে আমি মনে করবো যে হ্যাঁ আমাদের ক্লাসটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। ওকে, এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আচ্ছা, অল ডান লিখে দাও। আচ্ছা, তোমরা সবাই অল ডান লিখে দাও। ওকে, অল ডান। তাহলে আমাদের এখন আর কোনো প্রবলেম নাই। এখন আমার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্কটা একটু খেয়াল করো, তোমাদের আসলে কি হোমওয়ার্কটা দেওয়া হয়। ঠিক আছে, এই হোমওয়ার্কটা দেখো একটু। তাহলে এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তা আমি যে তোমাদেরকে শীট দিয়েছি, সেই শীটের আমি তোমাদেরকে আজকে 22 নম্বর অঙ্কটা করাইছি।
কত করাইছি? 22 করাইছি। এবং তোমরা প্রথমে 22 করবা, তারপর হচ্ছে 24 করবা, তারপর হচ্ছে কত? 14 করবা। মানে আমি তোমাদেরকে 3টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, আমার শীটের মধ্যে পাইবা। এই 3টা অঙ্ক তোমরা আমার মতো করে যেভাবে আমি তোমাদেরকে বুঝাইছি সেইভাবে বুঝে বুঝে 3টা জাবেদা করবা। শুধুমাত্র কি করবা? জাবেদা করবা। আমি 22 করেছি, প্রথমে 22 করবা, তারপরে 24 করবা, তারপরে কত? 14 করবা। 3টা জাবেদা করে যদি মনে করো এই 3টা অঙ্কের মধ্যে বা 3টা জাবেদার মধ্যে কোনো প্রবলেম হয়, সেটা অবশ্যই প্রথমে আমাদের মেসেঞ্জার গ্রুপে কি জানাইবা। কারণ তোমরা মেসেঞ্জার গ্রুপে সবাই কিন্তু অ্যাড আছো, আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই সরাসরি পেজে এসএমএস করে বলবা, স্যার আমি হচ্ছে ফার্স্ট ইয়ার, আমি 24-25 সেশনে আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেন। তোমরা মেসেঞ্জার গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? এবং তোমরা যে হোমওয়ার্ক গুলা করছো, এই হোমওয়ার্ক গুলা করে তুমি খাতায়, তোমার খাতায় যে হোমওয়ার্ক গুলো এগুলো ছবি উঠাইবা। ছবি উঠাই আমাদের 11+ একাডেমিতে, 11+ একাডেমি একটা গ্রুপ আছে, 11+ একাডেমি, ঠিক আছে? লেখবা গ্রুপ, ঠিক আছে? এই 11+ একাডেমি গ্রুপ লেখলে দেখবা একটা গ্রুপ আসবে। ওই গ্রুপে গিয়া তুমি এই ছবিগুলা পোস্ট করবা। লেখবা কি? যে HW ডান, ক্লাস কত? 2, আমি ক্লাস 2 তে HW দিছি। তাহলে কি করবা? প্রথমে সুন্দর করে HW গুলা করবা। যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা কোনো কিছু জানার বুঝার হয়, তোমরা মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে তোমাদের সমস্যার সমাধান করে নিবা। নিয়ে সবগুলো হোমওয়ার্ক করে তোমরা 11+ একাডেমি গ্রুপ লেখা সার্চ দিলে, অথবা অনেকে গ্রুপে অ্যাড আসো, গ্রুপে গিয়ে অ্যাড হইবা। অ্যাড হয়ে গ্রুপে পোস্ট করবা। পোস্ট করার সময় ক্যাপশন কি দিবা? ছবিগুলোর সাথে ক্যাপশন লিখবে HW ডান ক্লাস 2, অথবা লিখতে পারো যে HW ডান জার্নাল ক্লাস কত? 2। মানে তুমি 2 নম্বর ক্লাসের HW গুলো করছো, জমা দিছো, আমি এগুলো দেখবো। দেখলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু অ্যাক্টিভ এবং কে কতটুকু পরিশ্রম করতেছো, এবং তোমাদের ওই পরিশ্রম অনুসারে কিন্তু রেজাল্ট আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন শীটটা কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এবং তোমাদের তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি। শীটটা পেজে দেওয়া আছে এবং তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো টেনশন নাই। আচ্ছা, মনে হয় আরেকজন একটু কমেন্ট করছো যে কেন বাড়ছে, আবার একটু বুঝাই দিতে। শোনো, কেন বাড়ছে আমি 2বার করে বুঝাইছি, তুমি ক্লাসটা আরেকটু দেখে নিবা। দেখে নিলে ইনশাআল্লাহ তুমি বুঝে যাবা। তারপর আমি বলে দিচ্ছি, শোনো, মালিক যখন ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায়, শোনো, মালিক ব্যবসা থেকে যখন টাকা নেয়, আমি একটু দেখাই তোমাদেরকে, একটু সুন্দর করে বুঝাই দিই, দাঁড়াও। এটা হচ্ছে ধরো মালিক, এটা হচ্ছে মালিক, ঠিক আছে? এটা হচ্ছে কি ব্যবসায়। শোনো, মালিক যখন ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায়, সেটা কি হয়? উত্তোলন হয়। এখন আমরা কার হিসাব করি? আমরা হচ্ছে ব্যবসার হিসাব করি, আমরা ওর হিসাব করি। আমরা আমরা যদি এখন হিসাব করতে চাই যে মালিক যে টাকাটা নিয়ে গেল, তাহলে কি আমাদের আমাদের ব্যবসায়িক হিসাবে ভাবে আমাদের ব্যবসা থেকে মালিকের উত্তোলনের পরিমাণ কি বাড়ছে না? অবশ্যই বাড়ছে। সে যদি 5,000 টাকা নেয় 5,000, 10,000 নেয় 10,000, মানে 50,000 টাকা নিলে 50,000, মানে তার যে সে যত উত্তোলন করে টাকা নেবে তার উত্তোলনের পরিমাণ তত বাড়বে। মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে তার হিসাবের খাতায়, উত্তোলনের খাতায় তত পরিমাণ বাড়বে, বুঝছো? তো এই জন্য উত্তোলনের পরিমাণ কি, মালিকে নিয়ে গেলে উত্তোলনের পরিমাণ বাড়বে। এই জন্য উত্তোলন বাড়লে কি হবে? ডিবিট হবে। এবং সে কি নিয়ে গেল? টাকা নিয়ে গেল, তখন আমাদের নগদ টাকা আবার কিন্তু কমে যাবে। নগদ টাকা কমলে ক্রেডিট হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি মেসেঞ্জার গ্রুপে, আমি তোমাদেরকে বলি, মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদেরকে শীটটা আবার এখন দিয়ে দিব এবং গ্রুপ লিঙ্কটাও দিয়ে দিব, যেন তোমরা সবকিছু বুঝে শুনে পেয়ে যাও। আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয় নাই, মেসেজ করে অ্যাড হয়ে যাবে। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আর এই যেগুলো কবে সাবমিট করবা? নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিতে হবে। নেক্সট ক্লাসের আগে সাবমিট করতে, মানে তুমি ধরো আজকে হোমওয়ার্ক দিচ্ছি, কালকে তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং ক্লাস নেই, তার মানে কালকে তোমরা সাবমিট করে দিবা, আবার পরবর্তীতে আবার নতুন ক্লাস করবা। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।